আমরা দুজনে কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ টেবিলের অপর সাইডে পরিচিত একটা মুখ দেখে থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না ও এইখানে, তাও আবার এই অবস্থায়। টেবিলের অপর সাইডে আর কেউ নয়, স্বয়ং তাকিয়া বসে রয়েছে। শুধু তাকিয়া একা নয়, ওর সাথে একটা ছেলেও বসে রয়েছে। দুইজনে এমনভাবে চিপকে রয়েছে যেন তারা স্বামী স্ত্রী। কিছুদিন আগে সামিরা আমাকে দেখিয়েছিল তাকিয়ার ছবি, যার কারণে আমার চিনতে অসুবিধে হয়নি যে এটা তাকিয়া। তার মানে আমার সন্দেহ ঠিক। তাকিয়া সুসাইড করার মিথ্যা নাটক করে সায়ানের থেকে হাজার হাজার টাকা হাতে নিয়েছে, আর সায়ান সেটা বুঝতেও পারেনি। আম্মু ঠিকই বলেছিল, সায়ানটা বড্ড অবুঝ। বয়সের দিক থেকে পরিপক্ক হয়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। আমিও ঝটপট কয়েকটা পিক তুলে নিলাম আমার জুনিয়র বরের লেখিকা গার্লফ্রেন্ডের। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি যতটুকু জানি, তাকে একজন বড়লোক বাবার মেয়ে। ও তো টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয়। তারপরও তাকে আর সায়নের থেকে কেন মিথ্যে কথা বলে টাকা নেই? কি এমন কারণ থাকতে পারে? এ কি কুয়াশা, কফি খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। এই যে খাচ্ছি তো। তোমাকে কোনো কারণে চিন্তিত লাগছে? কি হয়েছে কুয়াশা? আমাকে বন্ধু মনে করে বলতে পারো। কিছু না স্যার, আজকে নবম শ্রেণীতে আমার জাবেদার ক্লাস নিতে হবে। বাসা থেকেও প্রিপারেশন নিয়ে আসিনি, তাই ভাবছিলাম ঠিক মতো পারবো তো ক্লাস নিতে। তুমি বরং এখন বইয়ের পাতায় একটু চোখ বলিয়ে নাও। আমার এক্ষুনি ক্লাস শুরু হবে। আসছি আমি, বাই। ঠিক আছে স্যার। মিনহাজ স্যারের সাথে কথা বলতে বলতে টেবিলের অপর সাইড কখন যে ফাঁকা হয়ে গেছে বুঝতে পারিনি। ও শিট, সাপুরে বেন বাজানোর আগেই সাপ হাতছাড়া হয়ে গেল। কোনো ব্যাপার না, গর্ত খুঁড়ে কীভাবে সাপ বের করতে হয় এই কুয়াশার খুব ভালো করেই জানা আছে। ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করতে গিয়ে শুনি মিনহাজ স্যার বিল পরিশোধ করে গিয়েছে। আচ্ছা আঙ্কেল, 4 নাম্বার টেবিলে যারা বসেছিল, আপনি কি তাদেরকে চিনেন? আমি তো খেয়াল করিনি মা। আচ্ছা, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি সিসি ক্যামেরা চেক করে বলছি। ঠিক আছে আঙ্কেল। মা, এই মেয়েটার নাম তাকিয়া, আর সাথে ওর হাজবেন্ড রিয়ান। কিছুদিন আগে এদের বিয়ে হয়েছে। তাকিয়ার বাবা আমার পরিচিত। আমিও উপস্থিত ছিলাম ওদের বিয়েতে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা ক্লাসে চলে আসলাম, কিন্তু মনোযোগ দিতে পারছি না। তাকিয়ার ব্যাপারটা আমার মস্তিষ্কে গেঁথে গেছে। আমি ভেবেছিলাম সাধারণ সাপ হবে, কিন্তু এখন তো দেখছি সাক্ষাৎ কালনাগিনী। তাজা একটা বর থাকতেও আমার ভুলো ভালা জুনিয়র বরের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যাপার কেমন এক ফুলদোমালি টাইপের হয়ে গেল। তাকে আর ব্যাপারটা নিয়ে ছক কষছিলাম। এরই মধ্যে স্টুডেন্টরা বলে উঠল, ম্যাম, আমরা জাবেদার ডেবিট ক্রেডিট হিসাবটা কিভাবে নির্ণয় করব বুঝতে পারছি না। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। হিসাব 5 প্রকার, এইটা নিশ্চয়ই তোমরা জানো। জি ম্যাম। 5 প্রকার হিসাব হলো: 1 সম্পদ, 2 দায়, 3 মালিকানা সত্ত্ব, আর 4 আয়, 5 ব্যয়। এর মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে দায়, মালিকানা সত্ত্ব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। যেমন একটা উদাহরণ, নগদ 10,000 টাকা দিয়ে একটা আলমারি ক্রয় করা হলো। এখানে আলমারি ক্রয় করার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য আলমারি হিসাব ডেবিট, আর নগদ অর্থ কমে যাওয়ায় নগদ নগদান হিসেবে ক্রেডিট। অন্য একটা উদাহরণ দেই, কামালের নিকট নগদে বিক্রয় 5,000 টাকা। এখানে নগদে বিক্রয় করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখানে জাবেদা হবে নগদ টাকা বৃদ্ধির কারণে নগদান হিসাব ডেবিট, অপরদিকে আয় বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। এই একই নিয়মে সব জাবেদা করতে হবে। আগে বুঝতে হবে কোন হিসাবটা বৃদ্ধি পেয়েছে আর কোনটা হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। জি ম্যাম, পারবো আমরা। লাঞ্চের পর আরও 2টা ক্লাস শেষ করে আমি আম্মুর বাসায় ফিরে এলাম। রুমে এসে দেখি সায়ান ল্যাপটপ নিয়ে কাজ করছে। সায়ান আমার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আসে তো। খুবই ক্লান্ত লাগছে, একটু তাড়াতাড়ি যাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। আমাকে বলছো? আমার কি দ্বিতীয় বর আছে যে তাকে বলবো? আমি নিজে কখনো জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাই না, আর তোমাকে আমি শরবত করে এনে খাওয়াবো? হাউ ফানি। সায়ান, তোমাকে কিছু দেখানোর আছে আমার। আমার কিছু দেখা লাগবে না সিনিয়র বেবি। তোমার কিছু দেখো না মানে আমার মান সম্মান নিয়ে টানাটানি করা। তার থেকে বরং আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসি। এই তো
বইয়ের বাধ্য গোলুমুলু বড় একটা গাল টেনে দিয়ে বললাম, এই একদম আমার গাল টানবে না, বিরক্ত লাগে এইটা আমার। আমার সেই ছোটবেলার অভ্যাস, বাচ্চাদের দেখলে গাল টানতে না পারলে ভালো লাগে না। এইটাকে আদর করা বলে বুঝলে? লাগবে না আমার এমন আদরের। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। ফ্রেশ হয়ে এসে দেখি সায়ান সত্যি সত্যি শরবত নিয়ে আসে। এই নাও তোমার শরবত, এখন আবার মুখে তুলে খাইয়ে দিতে বলো না যেন। অবশ্য তুমি চাইলে দিতে পারো, আমি কিছু মনে করব না। তুমি ভেবো না সিনিয়র বেবি, আমি তোমাকে ভালোবেসে শরবত করে নিয়ে আসি। শুধুমাত্র ভিডিওটার জন্য ব্ল্যাকমেইলের শিকার হয়ে আমাকে এত কিছু করতে হচ্ছে। তোমার মতো কত ঘাড়তেরা পোলাপাইনকে এক চুটকিতে সোজা করে দিয়েছি, আর তুমি কি না বাসরাতে আমার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলে। সত্যি সায়ান, তোমার সাহসে প্রশংসা করতে হয়। তুমি যার কারণে আমার গলায় ছুরি ধরেছিলে, তোমার সেই লেখিকা গার্লফ্রেন্ড যে বিবাহিত, তুমি কি জানো? তাকে আর বিয়ের কথা জানার পরেও সায়ানের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। আমি তো ভেবেছিলাম হয়তো গার্লফ্রেন্ডের বিয়ের সংবাদে বেচারা কান্নাকাটি করে রুমের মধ্যে হাঁটু পানি বানিয়ে দিবে, বাট সেরকম কিছু হলো না। তুমি কিভাবে জানলে? আর তুমি যে সত্য কথা বলছো তারও তো কোনো প্রুফ নেই। প্রুফ আছে সায়ান, এতটা কাঁচা খেলোয়াড় আমি নই। আমি জানতাম মুখের কথায় তুমি বিশ্বাস করবে না, তাই প্রমাণ সঙ্গে করে নিয়ে আসি। লুক অ্যাট দ্য ফোন। প্রথমত, স্বামী স্ত্রী না হলে কখনো কেউ এইভাবে চিপকে থাকবে না। আর দ্বিতীয়ত, এই রেকর্ডটা আমি ক্যাশ কাউন্টারের আঙ্কেলের মুখে শুনেছি। দেখো সায়ান, অনেক হয়েছে আর নয়। তোমাকে আমি বারবার বলেছি তাকিয়া ভালো মেয়ে নয়, ওর থেকে ফিরে এসো প্লিজ। আমি বলছি না, আমাকে ভালোবাসার জন্য, স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য তুমি তাকিয়ার থেকে ফিরে এসো। এসবের কোনো প্রয়োজন নেই আমার। তবুও তুমি তাকিয়ার থেকে ফিরে এসো। এটা শুধু আমার একার নয়, তোমার আম্মুর অনুরোধ। সরি, আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না। আমি চাইলেও তাকিয়া আমাকে মুক্তি দেবে না। আমার যে তাকিয়ার কাছে হাত পা বাঁধা রয়েছে। কেন সায়ান? চুপ করে থেকো না সায়ান, আমি কিছু জিজ্ঞেস করছি। আমি বলতে পারবো না সিনিয়র বেবি। চুপ করে থাকা কোনো সমস্যার সমাধান নয়। তোমার জন্য প্রতিনিয়ত আম্মু কষ্ট পাচ্ছে। আমি চোখের সামনে আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি প্লিজ বলো সায়ান। এরপর সায়ান যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাকিয়ার সত্য উদ্ঘাটন করতে এসে যে এত বড় একটা সত্যের মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। আজ থেকে 8 বছরের আগের ঘটনা। আমি তখন নতুন নতুন ড্রাইভিং শিখেছি। ডিসেম্বরে আমার পরীক্ষা শেষ করে আমাকে ফ্রেন্ডস সার্কেলের সবাই মিলে গ্রামে ঘুরতে যাই আমার দাদুর বাড়ি। আমার ফ্রেন্ডস সার্কেলে তাকিয়া সহ আরও 2টা মেয়ে ছিল। গ্রামের পরিবেশ আসলেই ভিন্ন। আমরা শহরের 4 দেয়ালের বন্দি থেকে সেই ভিন্নতা অনুভব করতে পারি না। গ্রামে ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দ, দূর থেকে মক্তবের বাচ্চাদের কোরআন তিলাওয়াতের মধুর কণ্ঠে ঘুম ভেঙে যায়। শহরের মতো গ্রামে ঝর্ণা নেই, আছে পুকুর, যেখানে মুক্ত হাঁসের মতো সাঁতরে বেড়ানো যায়। গ্রামে বিদ্যুতের আনাগোনা নেই, আছে আকাশ ভরা জ্যোৎস্না। আর রান্নার কথা না বললেই নয়, এখানে মাটির উনুনে রান্না করা হয়, যার স্বাদ শহরের গ্যাসের চুলায় রান্না করা খাবারের স্বাদকে হার মানিয়ে দেয়। এইভাবে মজার মজার খাবার, গ্রামীণ পরিবেশ, হাসি ঠাট্টা, মজা, খুনসুটিতে কখন যে গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় বুঝতে পারিনি। গ্রামে সাধারণ ঘোল পাওয়া যায় যা অনেকটা নেশা জাতীয়। গ্রাম থেকে ফেরার পথে আমরা সবাই মজার ছলে ঘোল খাই, যা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুল প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। দিন শেষে আমার মনে হয় আমি অপরাধী, আমার অপরাধের কোনো ক্ষমা নেই। এইটুকু বলেই সায়ান গ্লাসে থাকা শরবত খেয়ে নিল। আমি স্পষ্ট বুঝতে পারছি সায়ানের কণ্ঠ কেঁপে উঠছে। তারপর কি হলো? তুমি কি এমন করলে? তার জন্য নিজের কাছে নিজেই অপরাধী হয়ে আছো? খুন মানে কি? মানে আমি খুন করেছি। হ্যাঁ, আমি একটা খুনি। আমার জন্য 2টা প্রাণ শেষ হয়ে গেছে। আর সেই খুনের ঘটনা ধামাচাপা দিতেই তাকিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা নেয়। সায়ান প্লিজ, হেয়ালি না করে বলো তারপর কি হয়েছিল। ঘোল খাওয়ার কারণে আমার মধ্যে অনেকটা নেশা প্রভাবিত হয়। শহরের মধ্যে প্রবেশ করতেই ফ্রেন্ড সার্কেলের সবাই যার যার গন্তব্যের স্থলে নেমে যায়। আর তাকিয়ার বাসা আমার বাসার কাছাকাছি হওয়ায় তাকিয়ে থেকে যায়। গাড়ি চলছিল আপন গতিতে। হঠাৎ আমার মাথা ঘোরাতে শুরু করে, চোখ মুখ ঝাপসা হয়ে আসে। অতিরিক্ত ঘোল খাওয়ার প্রভাবে একসময় জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু আমার এইটুকু মনে আছে, জ্ঞান হারানোর আগে আমি বেসামালভাবে গাড়ি ড্রাইভ করছিলাম। আর হুট করে কালো রঙের একটা গাড়ি
আমার গাড়ির সামনে চলে আসে। এরপর কি হয়েছিল আমি জানি না। জ্ঞান ফেরার পর তাকিয়ে বলেছিল আমার জন্য নাকি ওই গাড়িতে থাকা দুটো প্রাণ শেষ হয়ে গিয়েছিল। ঘটনার আকস্মিকতায় আমি অনেকটা ঘাবড়ে যাই। তাকিয়া বারবার পুলিশকে সবটা বলে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমি তাকিয়াকে হাত জোর করে বলি ও যেন বিষয়টা ধামাচাপা দিয়ে রাখে, না হলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। মম ড্যাড মানসিকভাবে খুবই আঘাত পেত, কিন্তু তাকিয়া শর্ত দেয় ওকে ওর চাওয়া অনুযায়ী টাকা দিতে হবে। আমি নিজেকে বাঁচাতে তাকিয়ার শর্তে রাজি হয়ে যায়, যার ফলস্বরূপ তাকিয়া বলা মাত্রই ওর অ্যাকাউন্টে আমার টাকা ট্রান্সফার করতে হয়। সায়নের কথা শুনে আমি যেন পাথর হয়ে গিয়েছি। আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে সায়নের কথা অনুযায়ী সেদিন ট্রাকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, স্বয়ং সায়নের কারণে আমার আব্বু আম্মুর মৃত্যু হয়েছে। হ্যাঁ, সায়ন আমার বাবা মায়ের খুনি, আর আমি কি না আমার বাবা মায়ের খুনির সাথে সংসার পেতে বসেছি। হঠাৎ করে কেমন যেন অস্বস্তি হয়ে মাথা ঘুরে উঠল। আমি পড়ে যেতেই সায়ন আমাকে ধরে ফেলে। সিনিয়র বেবি, কি হলো তোমার? তুই স্পর্শ করবি না আমাকে, তুই একটা খুনি। কি বলছো কি তুমি? সেদিন তোর ফুর্তি করার জন্য অ্যাক্সিডেন্ট আরও কারো নয়, স্বয়ং আমাদের গাড়িতে হয়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আমার বাবা মা বেঁচে ফেরেনি। সরি ফর এভরিথিং। সরি বললেই সব কিছুর সমাধান হয়ে যায় না। আমি তোকে ক্ষমা করে দিলেই কি তুই পারবি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে? পারবি বাবা মায়ের থেকে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিতে? বাবা মা মারা যাওয়ার মামির কাছে দিনরাত অত্যাচারের শিকার হয়েছি। এমনকি আশ্রিতা ছিলাম বলে বিয়ের আসর ছেড়ে বর চলে গিয়েছিল। পারবি সেই অপমান ফিরিয়ে নিতে? এ কথা বলতেই সায়ান আমার পা জড়িয়ে বলল, এ কি, তুই আমার পায়ে হাত দিয়েছিস কেন? পা ছাড় বলছি। আমি তোকে না মানলেও তুই আমার স্বামী। স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেওয়াটা বেমানান দেখায়। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ছি না সিনিয়র বেবি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, তবুও তুমি আমাকে ক্ষমা করো। তুই যা করেছিস তাতে আদৌ কি তুই ক্ষমার যোগ্য? বলছি তো আমার ভুল হয়েছে। এই ভুলে প্রতিনিয়ত আমি নিজেও শেষ হয়ে যাচ্ছি। কিন্তু তুমি কিভাবে শিওর হলে ওইটা তোমাদেরই গাড়ি ছিল? কারণ কালো গাড়িতে আমরা ছিলাম, আর দুজন লোক আমার বাবা মা ছিল। তুই যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার। আমাকে একটু একা থাকতে দে। কুয়াশাকে এই অবস্থায় দেখে সায়নের মোটেও ভালো লাগছে না। কষ্ট হচ্ছে কুয়াশার জন্য। ওর এই অবস্থার জন্য সায়ান নিজেকে দায়ী করছে। সায়ান ভাবতে লাগলো কিভাবে কুয়াশার মন ভালো করা যায়। পরক্ষণেই মনে হলো কুয়াশার তো বিরিয়ানি খুব পছন্দের। বিরিয়ানি দেখে নিশ্চয়ই একটু মন ভালো হবে। যদিও কুয়াশার সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই, সায়ানের তবুও একটু তো চেষ্টা করতে পারে মেয়েটার মন ভালো করার। কিন্তু সায়ান রান্না জানা তো দূরের কথা, কখনো কিচেনেও যায়নি। পরক্ষণেই মনে হলো ইউটিউব তো আছেই, ইউটিউব থেকে শিখে রান্না করবে। কিন্তু কথাই আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই জল শুকিয়ে যায়। সায়ানেরও এমন অবস্থা হয়েছে। ইউটিউবে ভিডিও প্লে করতে গিয়ে বুঝতে পারলো কারেন্ট নেই, যার কারণে ভিডিও প্লে হচ্ছে না। বেচারা কি করবে বুঝতে না পেরে তার মমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মম, বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়? কেন, তুই জেনে কি করবি? রান্না করব। সিরিয়াসলি এত প্রশ্ন কেন করছো? বললে বলো না, বললে নাই। আর এত রেগে যাচ্ছিস কেন? তোর যে বিরিয়ানি খেতে মন চাইছে আমাকে বলতে পারতি, আমি রান্না করে দিতাম। আমি খাওয়ার জন্য রান্না করছি না। তাহলে কার জন্য রান্না করতে চাচ্ছিস? তাকিয়ার জন্য? না, তোমার একমাত্র সিনিয়র বৌমার জন্য। মানে কি, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ মম, জোর করে বিয়ে দিয়েছো সিনিয়র একটা বেবির সাথে, যে কিনা শ্রেয়াস আবরার সায়ানকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এখন আবার তার পুরনো কথা মনে করে মন খারাপ হয়েছে, তাই তার মন ভালো করার জন্য আমার এই সূক্ষ্ম প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তুই নোট করে নে। ঠিক আছে মম। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর সায়ান সক্ষম হলো বিরিয়ানি রান্না করতে। একটা প্লেটে বিরিয়ানি, ডিম, সালাদ সাজিয়ে রুমে নিয়ে এলো। রুমে এসে দেখে কুয়াশা শুয়ে রয়েছে। সিনিয়র বেবি, আবার কেন এসেছিস? খুব তো কান্নাকাটি করলে, এবার ওঠো তো। তুই আমার সামনে আসবি না সায়ান। যতবার তুই আমার সামনে আসবি ততবার আমার বাবা মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠবে, আর আমার ততবার মনে হবে আমি একটা খুনির বউ। তুমি আমাকে যা মনে চায় বলো, তবু উঠে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কুয়াশা উঠে সায়ানের হাতের দিকে তাকিয়ে সায়ানের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। মারলি কেন সিনিয়র বেবি?
কুয়াশার কি হলো কে জানে, সায়ানকে সাথে সাথে জড়িয়ে ধরল। আমি কি তোকে বলেছি আমার জন্য হাত পুড়িয়ে বিরিয়ানি রান্না করতে? হাতের কি অবস্থা করেছিস? ফোসকা পড়ে যাবে তো। তুই একটু দাঁড়া, আমি মলম নিয়ে আসি। মলমের কোনো প্রয়োজন নেই, তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করলাম। কই একটু মিষ্টি মিষ্টি কথা বলবি? তা নয়তো ডিলে ঠাস ঠাস করে চর বসিয়ে। এজন্য কথাই বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি তো তোকে চুরি করতে বলিনি, তুই আগ বাড়িয়ে চুরি করতে গিয়েছিস কেন? তোমার মুখে তুই তুকারি শুনতে বেমানা লাগে, প্লিজ তুই করে বলো না। ও মা, এদিকে ভূতের মুখে রাম রাম তুই তুকারি বলাকে শুরু করেছিল শুনি। ভুলে গেছিস বাসর রাতের কথা? চেনা না জানা না অপরিচিত একটা মেয়ের সাথে অভদ্রের মতো তুই তুকারি করেছিলি। বারবার বাসরাতের কথা তোলো কেন? তাকিয়ার ব্যাপারে তো সবটাই বললাম। ও হয়তো ভেবেছিল আমার বিয়ে হলে ওকে ওর প্রয়োজন অনুযায়ী টাকা দেব না, যার কারণে ও সুসাইডের মিথ্যা নাটক করেছিল। আর সব মিলিয়ে আমার মাথায় আগুন জ্বলছিল, যার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তার মানে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড নয়? না, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল। ওর মতো ঠকবাজ অর্থলোভী মেয়ে কখনো আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। আমার প্রথম প্রেম, ভালো লাগা, ভালোবাসা সাইফাতুল মুনতাহা। যদিও আমি জানি না সে আমার সিনিয়র না জুনিয়র, কালো না ফর্সা, লম্বা না খাটো। ইনফ্যাক্ট তার সাথে কখনো আমার কথাও হয়নি। তাকে না দেখেই ভালোবেসেছি। যদিও তার মতো এত বড় একজন লেখিকা আমার মতো সাধারণ ছেলেকে ভালোবাসবে না, তবুও তার অসাধারণ প্রতিভা, তার ব্যক্তিত্ব, তার আচরণ ব্যবহার আমাকে বাধ্য করেছে তাকে ভালোবাসতে। আমি জানি সব ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি আমিও দূর থেকে তাকে ভালোবেসে যাব। তাহলে তুমি যে বলেছিলে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড, এমনকি আম্মুও বলেছিল। তাকিয়া সব জায়গাতেই ওকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিত, এমনকি আমাকেও বাধ্য করেছিল ওকে আমার গার্লফ্রেন্ডের পরিচয় দিতে। আমিও নিজেকে বাঁচাতে তাকিয়ার কথা অনুযায়ী চলতে বাধ্য হয়েছি। আর 2 দিন ধরে তাকিয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না, ওর ফোন বন্ধ। এখন এত কথা না বলে ঝটপট বিরিয়ানি খেয়ে নাও তো দেখি, ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানির স্বাদ পাবে না। তুমি খেয়েছো? খাওয়ার আর সময় পেলাম কই? তাছাড়া তুমি যে কথার সাথে থাপ্পড় খাইয়েছ, এমনিতেই পেট ভরে গেছে। আপাতত 1 সপ্তাহ না খেলেও চলবে। আমি তো তোমার বাবা মাকে ইচ্ছে করে মারিনি। আর আমি শিওরও জানিও না আসলেই কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি সবটাই সাজানো নাটক। কারণ আমি নেশার ঘরে ডুবেছিলাম। তাকিয়া আমাকে যেভাবে বলেছিল আমি সেইভাবেই বিশ্বাস করে নিয়েছিলাম। সরি, আসলে আমি সত্যটা না জেনে না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমার প্রথম থেকে সন্দেহ ছিল আমার বাবা মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি, তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর আমার ধারণাটাই সত্যি হয়েছে। সেদিন তোমার গাড়িতেও আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি। আমার মনে হয় তাকিয়া তোমাকে ঘোলের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়েছিল, কারণ ঘোল খেলে এতটাও নেশা হয় না। এর পেছনে নিশ্চয়ই তাকিয়ার কোনো হাত রয়েছে। আর যেইখানে শুধুমাত্র দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছ। কিছুক্ষণ আগে তো বললে আমি তোমার বাবা মায়ের খুনি, আর এখনই বলছো আমি কিছু করিনি। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? বিয়ের 1 দিন আগে আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এতদিন ফোন সার্ভিংয়ে ছিল। আজ যখন ফোন পুনরায় চালু করলাম, তখন এই মেসেজগুলো দেখে বুঝতে পেরেছি আমার বাবা মায়ের খুন মেসেজের অপর পাশের ব্যক্তি করেছে, আর যার সাথে তাকিয়াও জড়িত রয়েছে। দেখো, বিয়ের দিনের মেসেজে লেখা, তোমাকে আমি কিছুতেই অন্যের হতে দেব না টিয়া পাখি। তোমাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করেছি, সেই পরিশ্রম কিছুতে ব্যর্থ হতে পারে না। বিয়ের রাতের মেসেজ, আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না বিয়েটা আটকাতে। আমি চেয়েছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার পর সবাই যখন তোমার দিকে আঙ্গুল তুলবে, ঠিক তখন আমি ভালো মানুষ সেজে তোমার সামনে যাব, তোমাকে বিয়ে করে আমার করে নিব। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে কোথা থেকে যেন ওই বুড়ি তার কচি ছেলে নিয়ে উদয় হলো, আমার বুকে আগুন জ্বালিয়ে দিল। তুমি হয়তো এতক্ষণ বাসরে মগ্ন হয়ে গেছো। বিশ্বাস করো পাখি, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে তোমার ওই জুনিয়র বরকে ঠিক সেইভাবে মৃত্যু দেই যেইভাবে তোমার বাবা মাকে দিয়েছিলাম। আরে বাহ, এ তো দেখছি তোমার সাইকো প্রেমিক। প্রেমিকার জন্য বাবা মাকে খুন, ভাবা যায় কত ভালোবাসে তোমাকে। এ কি সিনিয়র বেবি, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করছিলাম। দেখো, যা হবার তা তো হয়ে গিয়েছে। আমরা এখন চাইলেও
আঙ্কেল আন্টিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু আঙ্কেল আন্টির খুনিকে বের করে ঠিক শাস্তি দিতে পারবো। তুমি চিন্তা করো না সিনিয়র বেবি, আমি আছি তোমার সাথে। আর তাকিয়ার সাথেও আমার অনেক বোঝাপড়া বাকি আছে। এখন ঝটপট চোখের পানি মুছে তাড়াতাড়ি খেয়ে নাও তো। তুমিও তো খাওনি, আর হাতের যা অবস্থা মনে হয় না হাত দিয়ে খেতে পারবে। হাঁকরও আমি খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে সায়নের কল আসায় সায়ন বাইরে চলে গেল, আর কুয়াশা আম্মুর রুমে গিয়ে স্কুলের বিষয়ে আলোচনা করতে লাগলো। রাতে ঘুমাতে এসে কুয়াশা দেখল সায়ন সোফায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বিয়ের পরের দিন থেকে কুয়াশা সায়ন একই রুমে থাকলেও একই বিছানায় থাকে না। কুয়াশা বিছানায় থাকে আর সায়ন সোফাতে। কিন্তু এখন হালকা হালকা শীত শুরু হয়েছে। সায়নের সোফায় ঘুমানো বেশ কষ্টকর হয়ে যাবে। বুঝতে পেরে কুয়াশা সায়নকে বলল, সায়ন তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বরং সামিরার কাছে বা অন্য কোনো রুমে ঘুমিয়ে পড়ব। এত বড় একটা বিছানা থাকতে তুমি অন্য রুমে কেন যাবে সিনিয়র বেবি? তুমি যদি চাও আমরা বেড শেয়ার করতেই পারি। আর ইউ শিওর? ইয়া। ফ্রিতে সার্কাস দেখতে হবে না তো? একদমই না। আজকে ট্রাউজার পরেছি, সো সার্কাস দেখানোর কোনো চান্সই নেই। ঠিক আছে তুমি শুয়ে পড়ো। আগামীকাল আমার ফিন্যান্স ক্লাস আছে। আমি বইয়ের পাতায় একটু চোখ বুলিয়ে নিয়ে তারপর ঘুমাতে যাব। ঠিক আছে। গুড নাইট সিনিয়র বেবি। এই দাঁড়িয়ে যাও। আবার কি হলো সিনিয়র বেবি? তুমি যে শুতে যাচ্ছ মশারি কে টানাবে? এতদিন তো তুমি টানিয়েছ, তাহলে আজ প্রশ্ন উঠছে কেন? এতদিন আমি বিছানায় একা ছিলাম, তাই মশারি আমি টানিয়েছি। আজকে থেকে যেহেতু তুমিও থাকবে, তাই সপ্তাহে 4 দিন আমি মশারি টানাবো, আর বাকি 3 দিন তুমি টানাবে। সো তাড়াতাড়ি মশারি টানিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার মুখে যেন আর কখনোই সাইফাতুর মুনতাহার নাম না শুনি। বিয়ে হয়েছে, এখন নজর ঠিক করতে শিখো প্রিয়। আমি নজর ঠিক করব, আর তুমি ওই সাইকোর সাথে ইটিস ফিটিস করবে, তাই তো? হোয়াট ডু ইউ মিন বাই ইটিস ফিটিস? এই সাইকোকে তো আমি ঠিক খুঁজে বের করব। আমার থেকে বাবা মাকে কেড়ে নিয়েছে, আমাকে এতিম বানিয়ে দিয়েছে। এত সহজে ওকে আমি ছেড়ে দেব ভাবছো? কখনোই না। কুয়াশা সবে ফিন্যান্স বইতে চোখ বুনিয়েছে। হঠাৎ মেসেজের টুং শব্দে ধ্যান ভেঙে গেল। সেই সাইকোর নাম্বার থেকে একটা মেসেজ আর একটা ছবি এসেছে। ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেসেজে লেখা ছিল, টিয়া পাখি, খুব শীঘ্রই তোমাকে আমার জন্য আবারও লাল শাড়ি পরতে হবে। তোমার আর আমার মাঝে কোনো থার্ড পারসনকে আমি অ্যালাউ করব না। তোমার ওই জুনিয়র বরেও ঠিক ওই ছবিটার মতো হাল করব। হা হা হা। কুয়াশার হাত পা কাঁপছে। কেমন ছবি হতে পারে? ফোনের স্ক্রিনে ছবিটা শো করার সাথে সাথেই এক পলক ছবির দিকে তাকিয়ে কুয়াশা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। সায়নের সবেমাত্র চোখ লেগে আসছিল। হঠাৎ কুয়াশার চিৎকারে তড়িঘড়ি করে উঠে দেখে কুয়াশা মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সায়ন কী করবে বুঝে উঠতে পারছে না। এত রাতে মমকেও ডাকা ঠিক হবে না ভেবে নিজেই কুয়াশার কাছে গেল। সিনিয়র বেবি, কি হলো তোমার? কিছুক্ষণ আগেও তো ভালো ছিলে, হঠাৎ কি হয়ে গেল? সায়ান কুয়াশার মুখে পানি ছিটা দিতে দিতে ভাবতে লাগলো। সিনেমায় দেখতাম নায়িকারা প্রেগনেন্ট হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। ও মাই গড, তার মানে কি সিনিয়র বেবি প্রেগনেন্ট হয়ে গেল? সায়ানের এমন আকাশ কুসুম ভাবনার মধ্যে কুয়াশার জ্ঞান ফিরল। সিনিয়র বেবি, তুমি ঠিক আছো? কি হয়েছিল তোমার? হঠাৎ করে জ্ঞান হারালে কেন? কাটা হাত সায়ান। কিসের কাটা হাত? আর কোথায়? ওই সাইকো একটা কাটা হাতের ছবি পাঠিয়েছে। আর ওই কাটা হাত আর কারো নয়, স্বয়ং আমার আম্মুর। আম্মুর অনামিকা আঙ্কুলে যে আংটিটা দেখছো, এইটা আমার জমানো টাকা দিয়ে আম্মু আব্বুর বিবাহ বার্ষিকীতে আম্মুকে আমি গিফট করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমরা যেদিন ট্যুরে যাওয়ার জন্য বের হয়েছিলাম তখন আম্মুই এই আংটিটি পরেছিল। এরপর কুয়াশা আর কিছুই বলতে পারল না। বলার আগে ওই সাইকোর নাম্বার থেকে কল আসলো। কুয়াশা কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে মিহি একটা কণ্ঠস্বর ভেসে আসলো। হয়তো লোকটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে যাতে কুয়াশা চিনতে না পারে। টিয়া পাখি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ কাটা হাতটা আমার শাশুড়ি মানে তোমার আম্মুর। বিশ্বাস করো পাখি, আমি তোমার আব্বু আম্মুকে মারতে চাইনি, কিন্তু কি করতাম বলো? তাদেরকে বারবার বোঝানোর পরে তারা বুঝতে চায়নি। তারা তো তোমাকে আমার হতে দিতে চায়নি, তাই তো তাদের এই করুণ পরিস্থিতির শিকার হতে হলো। খুব শীঘ্রই তোমার ওই জুনিয়র বরেরও এমন অবস্থা হবে। তোমার আর আমার মাঝে যে আসবে তার ঠিক এই অবস্থায় হবে। কে আপনি?
কাপুরুষের মতো লুকিয়ে রয়েছেন কেন? সাহস থাকলে সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুন। আমিও আপনার সাহস দেখতে চাই। ওপস পাখি, তোমার সেই রাগ যে ঠিক আগের মতোই রয়ে গেছে। আসবো তো পাখি, খুব শীঘ্রই তোমার সামনে আসব, তবে বিয়ের শেরওয়ানি মাথায় পাগড়ি পরে। কিন্তু তার আগে তোমার জুনিয়র বরকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে তো। তোর সেই চাওয়া কখনোই পূরণ হবে না। সায়ানের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে তাকিয়ে দেখ। ট্রাস্ট মি, আমি তোর চোখ তুলে লুডো খেলব। হা হা হা, আমি তো ভয় পেয়েছি পাখি। জুনিয়র বরের প্রতি এত ভালোবাসা, ও মা গো, ট্রু লাভ। এতটুকু বলেই টুটু শব্দে কল কেটে গেল। সিনিয়র বেবি, কী ব্যাপার বলো তো? আমাকে ভালো টালো বেশি ফেললি নাকি? আমাকে মারার কথা বলতেই এত হাইপাই হয়ে গেলে যে? কুয়াশা সায়নের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সিনিয়র বেবি, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? মমকে ডেকে দি। তার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো। সায়ন যেন মুহূর্তের মধ্যেই বুঝদার হয়ে গেল। কুয়াশাকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো। কুয়াশাও বাচ্চাদের মতো সায়নের বুকে গুটিসুটি মেরে পড়ে রইল। নিজে থেকে 2 বছরের জুনিয়র ছেলের বুকেই তার পরম শান্তির জায়গা, একমাত্র আশ্রয়স্থল মনে হচ্ছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে সায়নের সাথে কুয়াশার সম্পর্ক একটু স্বাভাবিক হয়েছে। সায়ন সবসময় চায় কুয়াশাকে হাসি খুশি দেখতে, তাকে হুটহাট ফুচকা বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ দিতে। কুয়াশাও চাইছে অন্য 5টা দম্পতির মতো স্বাভাবিকভাবে সংসার করতে। কিন্তু যতবারই সায়নের সাথে স্বাভাবিক হতে যায়, ততবারই সায়নকে হারানোর ভয় জেঁকে বসে। ওই সাইকোটাকে এই 2 মাসে 1000বার চেষ্টা করেছে খোঁজার, কিন্তু ফলাফল শূন্য। খুবই চতুর একটা লোক ওই সাইকোটা, যে নাম্বার দিয়ে কুয়াশাকে ফোন করে মেসেজ করে সেই সিম কার্ডটা রেজিস্ট্রেশন করে না, যার কারণে লোকেশনও ট্রেস করা যাচ্ছে না। তবুও কুয়াশা সায়ন চেষ্টা করছে খুব শীঘ্রই সাইকোটার পর্ব শেষ করে তাদের অপূর্ণ ভালোবাসার পূর্ণতা দেওয়ায়। হ্যাঁ, সায়ান কুয়াশা দুজনকে এই 2 মাসে ভালোবেসে ফেলেছে। একে অপরের প্রতি কেয়ারিং, মজা, খুনসুটি, ঝগড়ার মাঝে কখন যে দুজনকে ভালোবেসে ফেলেছে কেউই বুঝতে পারেনি। কিন্তু কোনো এক অজানা কারণে কেউ কাউকে তাদের ভালোবাসার কথা জানাতে পারছে না। ডিসেম্বর মাসের শুরু হয়েছে, সেই সাথে শুরু হয়েছে কুয়াশার স্কুলে পরীক্ষা। আজ কুয়াশার পরীক্ষা হলে ডিউটি রয়েছে। আম্মুর একটু শরীর খারাপ থাকার কারণে কুয়াশা ফজরের নামাজ শেষ করেই কিচেনে চলে গিয়েছে সকালের নাস্তা রেডি করার জন্য। অবশ্য সামিরাও এসেছে কুয়াশাকে রান্নার কাজে হেল্প করার জন্য। কারো মুখে কোনো কথা নেই, দুজনের মতো কাজ করছে। নীরবতা ভেঙে সামিরা বলল, আপু একটা কথা বলবো? হ্যাঁ বলো। আই অ্যাম ইন লাভ আপু। হোয়াট? এইটুকু বয়সেই লাভ? তো কে সেই ভাগ্যবান পুরুষ যে কিনা এতটুকু বয়সে আমার ননদের মন হরণ করে নিল? মিনহা স্যার। হ্যাভ ইউ গন ম্যাড? মিনহা স্যার আর তোমার বয়সের পার্থক্য জানো? ভালোবাসা কখনো বয়স দেখে হয় না আপু। ভাইয়াও তো তোমার 2 বছরের জুনিয়র। কিন্তু আমি তোমার চোখে ভাইয়ার জন্য অসীম ভালোবাসা দেখেছি। আমার সাথে তোমার তুলনা করছো কেন সামিরা? মিনহা স্যার তোমার টিচার হয়, তুমি কিভাবে পারলে ছাত্রী হয়ে টিচারের প্রেমে পড়তে? তাছাড়া আম্মু কখনো এই সম্পর্ক মেনে নেবে না। একই স্কুলের শাশুড়ি জামাই বৌমা, ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায়। আম্মু তো কিছুদিন পরে অবসরে চলে যাবে। আমারও তো এসএসসি পরীক্ষা শেষ হলে আমিও স্কুল থেকে চলে আসব। তখন তো আমাদের টিচার স্টুডেন্ট সম্পর্ক থাকবে না। আমি তো তোমার কাছে এতদিন কিছু চাইনি। প্লিজ আপু, আমার এই চায়টুকু পূরণ করো। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। মা, লাভ ইউ আপু, লাভ ইউ টু। কুয়াশার রান্নার পর্ব শেষ করে সকাল সকাল নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় সায়ন এসে কুয়াশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ব্যাপারটা কুয়াশা এনজয় করলেও সায়নকে বসতে না দিয়ে গরম চোখে বলল, সায়ন, কি শুরু করেছো দেখেছো তো রেডি হচ্ছি। ইদানিং তোমার খুব সাহস বেড়েছে তাই না? আমি যে তোমার সিনিয়র এইটাকে ভুলে গিয়েছো? সিনিয়র হও বা জুনিয়র হও, তুমি আমার বিয়ে করাবো। আমার অধিকার আছে তোমাকে হাক করার। আমি আমার বউকে হাক করছি, অন্য কাউকে তো করিনি। কি আর করব বলো? ঘরে এত সুন্দরী বউ দেখলে শুধু আদর করতেই মন চায়। অবশ্য তুমি যদি চাও সাইফাতুল মুনতাহাকে পটিয়ে তার সাথে। সায়ন বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। তার আগেই কুয়াশা সায়নের গাল চেপে ধরে বলল, আর একবার যদি তোমার মুখে সাইফাতুল মুনতাহা নাম শুনেছি, তোমার ঠ্যাং ভেঙে রুমে বসিয়ে রাখবো বলে দিলাম।
তাহলে ভালোবাসি কথাটা বলে দাও। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে কি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো সিনিয়র বেবি? কুয়াশা কোনো রেসপন্স না করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। 10টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু খাতায় ফর্মালিটি পূরণ করার জন্য 9টা 45-এর সময় খাতা দিয়ে দেওয়া হয়েছে। যথারীতি 10টা থেকে 1টা পর্যন্ত ডিউটি শেষ করে অনেক ক্লান্ত থাকায় ক্যান্টিনে চলে গেল। কিন্তু কুয়াশা ক্যান্টিনে গিয়ে এতদিন পরে আবার তাকিয়ার দেখা পাবে ভাবিনি। আর আশ্চর্য করা বিষয় হলো তাকিয়ার সাথে একটা হুডি পরা লোক রয়েছে। যদি এখন ডিসেম্বর মাস, তবুও শীতের তেমন তীব্রতা নেই। সারাক্ষণ হুডি পরে চোখ মুখ ঢেকে রাখার মতো শীত এখনও আসেনি। তাহলে কি এই হুডি পরা লোকটা কোনোভাবে নিজেকে আড়াল করতে চাইছে? কুয়াশা ভাবতে লাগলো, এই লোকটাই সেই সাইকো নয়তো, যাকে আমি দীর্ঘ 2 মাস ধরে খুঁজে চলেছি। কে হতে পারে এই সাইকো লোকটা? আহ সায়ান, কি হচ্ছে? কি শুরু করেছ? আমাকে রান্না করতে দিবে নাকি গরম খুন্তির ছ্যাঁকা দিব? তোমার যা ইচ্ছা করো, তবুও আজ তোমাকে ছাড়ছি না আমি। আর কত পালাই পালাই করবে আমার থেকে? মমকে বলেছে শোনোনি, তার চাকরির জীবন থেকে অবসরে গেছেন, এখন তার একজন খেলার সাথী প্রয়োজন। এই মুহূর্তে তার নাতি নাতি লাগবে। আমি কিন্তু আজ তোমার কোনো অজুহাত শুনব না। এতদিন তোমার কাছাকাছি গেলেও ওই সাইকোটার অজুহাত দিয়েছ, কিন্তু এখন তো ওই সাইকোটা 14 শিকের ভাত খাচ্ছে। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় সিনিয়র বেবি। তুমি শিক্ষিকা না হয়ে গোয়েন্দা হলে ভালো হতো, এক তড়িতে সব কেস সলভ করে দিতে পারতে। সেদিন তোমার বুদ্ধির জন্য ওই সাইকোসহ তাকিয়া আজ জেলের ভাত খাচ্ছে। সেদিন ক্যান্টিনে তাকিয়ার সাথে ওই হুডি পরা লোক দেখে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল যে এই সেই সাইকো লোকটা। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি দেখে আমার সন্দেহ গাঢ় হয়। আমি আর একটু এগিয়ে গিয়ে শুনতে পেলাম তাকিয়া ওই হুডি পরা লোককে বলছে, আসলে তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। দিনের পর দিন আমাকে ব্যবহার করে এসেছ। শুধুমাত্র তোমার কথায় আমি সেদিন সায়ানের ঘোলের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ওকে জোর করে খাইয়েছিলাম। ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট না হওয়ার পরেও দিনের পর দিন ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে হাজার হাজার টাকা নিয়ে তোমাকে দিয়েছি। দেখো, আমার বিয়ে হয়েছে তো কী হয়েছে? তুমি বললে আমি এক্ষুনি রিয়ানকে ডিভোর্স দিয়ে দেব, তারপর আমরা দুইজনে নতুন করে সংসার শুরু করব। হা হা হা, পাগল হয়ে গেছো তুমি। তুমি ভেবেছো আমি এত কিছু করেছি তোমাকে বিয়ে করার জন্য? নো ডিয়ার, আমার কাছে তুমি শুধুমাত্র একটা দাবার গটি ছিলে, আমার ভালোবাসার কাছে পৌঁছানোর জন্য। এখন শুধু ওই জুনিয়রকে শেষ করতে পারলেই আমার রাস্তা ক্লিয়ার। আমি থাকতে কখনোই তোমার চাওয়া পূরণ হবে না। তুমি কি ভেবেছো এই তাকিয়ার সাথে ছলনা করে পার পেয়ে যাবে? তুমি আমার না মানে আর কারোই না। তুমি এতদিন যে যে অপকর্ম করেছ, কুয়াশার বাবা মাকে মেরেছ, এর সব প্রমাণ আমার কাছে আছে। আমি এক্ষুনি সেসব প্রমাণ পুলিশের হাতে তুলে দেব। আপনাদের আর কষ্ট করে পুলিশের কাছে যেতে হবে না ম্যাডাম, আমরা নিজেরাই আপনাদেরকে নিতে চলে এসেছি। পুলিশ দেখে তাকিয়া আর ওই হুডি পরা লোকটা চমকে উঠে বলল, আপনারা এখানে? জি আমরা। এতক্ষণ আপনাদের সমস্ত কথা আমরা শুনেছি, তাই আলাদা করে কোনো প্রমাণের প্রয়োজন নেই। এবার চলুন আপনাদের শ্বশুরবাড়ি। পুলিশ তাকিয়া আর ওই সাইকোকে নিয়ে যাবে। সেই মুহূর্তে কুয়াশা বলে উঠল, দাঁড়ান অফিসার, আমিও দেখতে চাই কে আমার সাইকো প্রেমিক, যে কিনা আমার জন্য আমার বাবা মা খুন পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি। আপনি কে? আমি কুয়াশা। আমি আপনাদের ইনফর্ম করেছিলাম এইখানে আসার জন্য। ঠিক আছে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ভিডিও ক্লিপটা আমাদের দেওয়ার জন্য। ইটস ওকে। আপনারা বরং আমার একতরফা সাইকো প্রেমিকের হুডিটা একটু তুলে দিন, আমার অনেক দিনের ইচ্ছা তাকে দেখার। অতপর একজন পুলিশ অফিসার ওই সাইকোটার হুডি সরাতেই পরিচিত একটা মুখ দেখে থমকে গেলাম। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, মিনহাজ স্যার আপনি? হ্যাঁ কুয়াশা আমি। বিশ্বাস করো কুয়াশা, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি, অন্য কোনো স্বার্থ ছিল না আমার। এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমার বিয়েতে উপস্থিত ছিলেন না, কেন সেদিন বলেছিলেন চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেওয়ার সাহস আমার ছিল না। ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে, একটা মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, আর আপনি এইভাবে আমার বিশ্বাসের প্রতিদান দিলেন। অফিসার,
এক্ষুনি আমার সামনে থেকে এই দুজনকে নিয়ে যান, না হলে আমি এদেরকে খুন করে বসবো। বলার সাথে সাথে তাকিয়ে এসে কুয়াশার পা জড়িয়ে ধরল। তাকিয়ে কি করছো? পা ছাড়ো বলছি, না হলে কিন্তু আমি তোমাকে লাথি মেরে ফেলে দিব। তোমার যা ইচ্ছা করো, তবু আমাকে পুলিশে দিও না প্লিজ। আমি যা করেছি মিনহাজের কথা অনুযায়ী করেছি। 2023 সালের বইমেলায় আমার বই প্রকাশিত হবে। প্লিজ কুয়াশা, আমার ক্যারিয়ার গড়ার আগেই তুমি ভেঙে দিও না। তুমি তো নিজেই একটা নোংরা মানসিকতার মেয়ে। তোমার লেখা বই পড়ে মানুষ আর কী শিখবে? তোমার ওই ন্যাকা কান্নায় আমাকে তুমি ভোলাতে পারবে না। যাও, তোমার যোগ্য স্থানে চলে যাও। সময় বহমান, সময় তার আপন গতিতে বইতে থাকে। দেখতে দেখতে 2023 সাল বিদায় নিয়ে 24 সাল চলে আসলো। আজকে বাসার সবাই অনেক এক্সাইটেড। তারা আজ তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহার দেখা পাবে। সবার মধ্যে টান টান উত্তেজনা, কখন তারা বইমেলায় পৌঁছাবে। সিনিয়র বেবি, হলো তোমার একটু তাড়াতাড়ি করো। খুব তাড়া দেখছি তোমার। মনে হচ্ছে বইমেলায় বই আনতে না বউ আনতে যাচ্ছ। মিথ্যা বলবো না, একসময় সাইফাতুল মুনতাহা আমার ভালো লাগা ছিল, আর এখন আমার সবটা জুড়ে আমার সিনিয়র বেবি বিরাজ করে। আচ্ছা সায়ান, যদি দেখো সাইফাতুল মুনতাহা তোমার খুব কাছের কেউ, তখন তোমার ফিলিংস কেমন হবে জানি না। তুমি চলো তো সিনিয়র বেবি, মম ড্যাড সামিরা আমাদের জন্য অপেক্ষা করছে। যাওয়া যাক। বইমেলায় এসে সবাই অধীর আগ্রহে বসে আছে তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহাকে দেখার জন্য। এরই মধ্যে কুয়াশা নিখোঁজ। সবাই মিলে অনেক খোঁজাখুঁজি পরেও কুয়াশার দেখা মিলছে না। সায়ানের হঠাৎ করে সাইফাতুল মুনতাহার স্টলের দিকে চোখ পড়তেই দেখতে পেল কালো জামদানি শাড়ি পরা একটা মেয়েকে সবাই ঘিরে ধরে রেখেছে। মেয়েটাও হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে। হঠাৎ করে মেয়েটা পেছন ফিরতেই সায়ানসহ পরিবারের সবাই চমকে উঠল। ইদানিং কুয়াশার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন শুকিয়ে গিয়েছে। খাবারে অরুচি, মাথা ব্যথা, বমি বমি ভাব, সব মিলিয়ে সায়ানের চিন্তার কোনো শেষ নেই তার সিনিয়র বেবিকে নিয়ে। প্রতিদিন কুয়াশাকে নিয়ে বলছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু কুয়াশা হয়তো কোনো পরিবর্তন লক্ষ্য করতে পেরে লজ্জায় ডক্টরের কাছে যেতে চাইছে না। কুয়াশার এক কথা, সে ডাক্তারের কাছে যাবে না। এই নিয়ে তাদের মধ্যে একচোট ঝগড়াও হয়ে গিয়েছে। অবশেষে কুয়াশাকে হসপিটালে না নিতে পেরে সায়ান বাসায় ডক্টর নিয়ে এসেছে। ডক্টর এসে কুয়াশার চেক আপ করার পর সায়ানকে বলল, কনগ্রেস মিস্টার সায়ান, আপনি বাবা হতে চলেছেন। সায়ানের যেন কথাটা বিশ্বাসই হলো না। সে অতি খুশিতে সবার সামনেই কুয়াশাকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। এদিকে ডক্টর সহ সবাই লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যেতেই কুয়াশা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, পাগল হয়ে গিয়েছো তুমি? সেদিন বইমেলাও সবার সামনে এইভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আশ্চর্য, তুমি আমার বিয়ে করার বউ, জড়িয়ে ধরেছি, চুমো দিয়েছি, এতে লজ্জা পাওয়ার কী আছে? বউ তো আদর সোহাগ করার জন্যই, তাই না? তাই বলে যেইখানে সেইখানে তোমার আদর সোহাগের ডালা খুলে বসবে? সেদিন বইমেলায় কী করেছিলে ভুলে গিয়েছ? না, ভুলিনি। সেদিন সাইফাতুল মুনতাহার স্টলে একটা কালো জামদানি পরা মেয়েকে দেখেছিলাম হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিতে, কিন্তু হঠাৎ করে মেয়েটা পিছনে ফিরতেই আমরা সবাই চমকে উঠেছিলাম। কারণ সাইফাতুল মুনতাহা আর কেউ নয়, স্বয়ং কুয়াশা। আসলে তোমাকে সাইফাতুল মুনতাহার রূপে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তো লাজ লজ্জা ভুলে সবার সামনে জড়িয়ে ধরেছিলাম। আমি চেয়েছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে, তাই তো কাউকে বলিনি যে আমি সাইফাতুল মুনতাহা। তোমরা যখন আমার গল্পের প্রশংসা করতে, ব্যাপারটা আমি বেশ এনজয় করতাম। তখনই মনে মনে ভেবে রেখেছিলাম তোমাদের সবাইকেই সারপ্রাইজ দিব। তবে আম্মু জানতো ব্যাপারটা। আম্মুর সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু এখন তুমি কোনো প্রকার লেখালেখি করতে পারবে না। লেখালেখি করতে গেলে মাথায় প্রেশার দিতে হবে। আমি তোমাকে নিয়ে বিন্দুমাত্র রিস্ক নিতে চাচ্ছি না। আর এখন থেকে তুমি স্কুলেও যেতে পারবে না। চাকরিটা করছো না তুমি। বাসা থেকে স্কুলে জার্নি করে যাওয়া, সারাদিন স্টুডেন্টের সাথে বকবক করতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমার জুনিয়র বস যথেষ্ট টাকা ইনকাম করে, তার ইনকামের টাকা দিয়ে তোমার মতো 4টা বইয়ের ভরণ পোষণ চালাতে পারবে। তাই তোমার চাকরির কোনো প্রয়োজন নেই। কাল থেকে স্কুলে যাচ্ছ না তুমি, এটাই ফাইনাল। সায়ান, তুমি বাচ্চাদের মতো করছো কেন? সবে মাত্র কনসিভ হয়েছে, এখনই আমি বাবু সেজে রুমে বসে থাকব? মনে হচ্ছে পৃথিবীতে এই প্রথম আমি মা হতে চলেছি।
আর কোনো মেয়ে মা হয়নি। কুয়াশার কথা শুনে সায়ান ওর হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে চুমু দিয়ে বলল, সিনিয়র বেবি, তুমি নিজেও জানো না আজকে আমি কতটা খুশি হয়েছি। পৃথিবীতে একটা ছেলের সব থেকে সুন্দর মুহূর্তে কি জানো? তার প্রথমবারের মতো বাবা হওয়ার সংবাদ শোনা। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সমস্ত অনুভূতিকে হার মানায়। এই অনুভূতি এতটাই আনন্দের যা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। আমার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবো না সিনিয়র বেবি, কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। কেন? তোমার শরীরের যে অবস্থা, বেবি ক্যারি করতে পারবে তো? আমি চাই না আমাকে বাবা হবার আনন্দ দিতে গিয়ে তোমার কোনো ক্ষতি হোক, তাই তো সাবধানে থাকতে হবে। কুয়াশা কিছু বলতে যাবে, তার আগেই আম্মু এসে সায়ানকে বলল, সায়ান একটু বাইরে যাও তো, কুয়াশার সাথে আমার কিছু কথা আছে। আশ্চর্য, আমার বউ, আমার বাচ্চা, আর আমাকেই তাড়িয়ে দিচ্ছ মম। এইটা কিন্তু আমার সাথে ঘোর অন্যায় করা হচ্ছে। তুমি যাবে এখান থেকে? যাচ্ছি তো। সায়ান যেতেই আম্মু এসে কুয়াশার দুই হাতে দুইটা বালা পরিয়ে দিয়ে বলল, আমি বিয়ের পরে তোকে বলেছিলাম আমার অবুঝ ছেলেটাকে একটু বুঝদার বানাতে পারলে তোকে কিছু গিফট করব। আমি জানতাম তুই পারবি, তাই তো সেই দিনই বালাজোড়া বানাতে দিয়েছিলাম। আজ তুই এত ভালো একটা খুশির সংবাদ দিলি, তুই আজ তোর জিনিস তোকে দিয়ে দিলাম। জানিস তো মা, তোর বাবা অনেক খুশি হয়েছে। সে তো দাদু হওয়ার সংবাদ শুনেই বাজার করতে চলে গিয়েছে। আজ নাকি তোদের নিজের হাতে রান্না করে খাওয়াবে। সত্যি আঙ্কেল, আমাকে মেনে নিয়েছে। হ্যাঁ, কিছুদিন পরে নাতি নাতনি আসবে, তার দল ভারী হবে, সে আশাতেই মেনে নিয়েছে। এ কি কুয়াশা, কান্না করছিস কেন? এত সুখ আমার কপালে সইবে তো আম্মু। পাগলি মেয়ে, এতে কান্না করার কি আছে? আমি বলেছিলাম না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। এখন একটু রেস্ট কর, আসছি আমি। ঠিক আছে আম্মু। রাতে খাবার টেবিলে বসে আমার চক্ষু চড়ক গাছ। আঙ্কেল একা হাতে 7টা আইটেম রান্না করেছে আমার জন্য। আমি টেবিলে বসতেই আঙ্কেল প্লেটে ভাত বেড়ে আমার মুখে এক লোকমা ভাত দিয়ে বললেন, তুমি না সেদিন বলেছিলে তোমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে? তুমি শ্বশুর শাশুড়ির মাঝে তোমার বাবা মাকে খুঁজে পেতে চাও। বিয়ের পরে মীরার মধ্যে তোমার মাকে খুঁজে পেয়েছো, আর আজ থেকে আমি তোমার বাবা। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে খাইয়ে দেব, যেইভাবে রোজ সামিরাকে খাইয়ে দেয়, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না আঙ্কেল, আমার আপত্তি থাকবে কেন? এই মেয়ে, তুমি আমার মেয়ে হলে আমি তোমার আঙ্কেল হই কিভাবে? বাবা হই আমি তোমার, বুঝলে মেয়ে? ঠিক আছে বাবা। দেখতে দেখতে কেটে গেল 9 মাস। এই মাসে বাড়ির প্রতিটা সদস্য কুয়াশার কেয়ার করেছে। সায়ান প্রতি মাসে কুয়াশার চেক আপ থেকে শুরু করে খাওয়ানো, গোসল করানো সবটাই করেছে। কুয়াশার কেয়ারে বিন্দুমাত্র ত্রুটি রাখতে চায় না সায়ান। প্রতিদিন অফিস থেকে ফিরে প্লেট ভর্তি ফলমূল নিয়ে আসে কুয়াশাকে খাওয়ানোর জন্য। কুয়াশার মধ্যেও ইদানিং অনেক পরিবর্তন হয়েছে। হাত পা ফুলে গেছে, চেহারার মধ্যে কেমন যেন ফ্যাকাশে একটা ভাব এসেছে। নিজেকে সবসময় ঢিলে ঢালা ম্যাক্সিতে আবৃত করে রাখে। এই তো সেদিন সামিরা মজার ছলে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপু, আমরা তো পেট ভরে ভাত খেলে নড়তে চড়তে পারি না, সেইখানে তুমি একটা বেবি কিভাবে ক্যারি করছো? তোমার কষ্ট হচ্ছে না? জানো সামিরা, আমার আম্মু একটা কথা বলতো, গাছের কাঁঠাল নাকি কখনো গাছে ভার হয় না। আজ সেই কথাটার অর্থ বুঝতে পারলাম। হঠাৎ মায়েদের কাছে সন্তানের ওজনকে ওজনই মনেই হয় না, নিমিষেই ক্যারি করা যায়। আজকে আমি বুঝতে পারছি মা ডাক শোনা এতটা সহজ নয়। তবে তোমার ভাইয়া যা করে, মনে হয় প্রেগনেন্ট আমি নই, বরং সে হয়েছে। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী মেয়ে কি জানো? যার একজন কেয়ারিং হাজবেন্ড আছে। আর আমি সেই ভাগ্যবতীদের একজন, যে কিনা সায়নের মতো একজন স্বামী পেয়েছি। তোমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক আপু। রাত 2:30। চারিদিকে শুনশান নীরবতা। সায়ান ঘুমিয়ে গিয়েছে। ছেলেটা বড্ড পাগল। এই কয় মাসে কুয়াশার চিন্তায় সায়ানের ঘুম হারাম হয়ে গিয়েছে। কত রাত যে কুয়াশার পাশে বসে নির্ঘুমে কাটিয়েছে তার ঠিক নেই। সেসব কথা ভাবলেই কুয়াশা নিজেকে ভাগ্যবতী মনে করে। কুয়াশার ঘুম ভেঙে যাওয়ায় হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই গল্পটা পড়ছিল। হঠাৎ করে কুয়াশার পেইন ওঠে। এদিকে সায়নের ঘুমন্ত চেহারা দেখে সায়নকে না ডেকে কুয়াশা দাঁত কামড়ে ব্যথা সহ্য করে নেয়। এক পর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ভোর রাতে সায়নের ঘুম ভাঙতে দেখে কুয়াশা মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। কুয়াশার এই অবস্থা দেখে সায়ন যেন পাগল হয়ে যায়।
তাড়াতাড়ি করে কুয়াশাকে হসপিটালে নিয়ে যাও। প্রায় 1 ঘন্টা যাবৎ ওটির সামনে সবাই অপেক্ষা করেছে। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর এসে বললেন, কংগ্রেস মিস্টার, আপনি টুইন বেবির বাবা হয়েছেন। বাচ্চারা সুস্থ আছে। আর আমার সিনিয়র বেবি কেমন আছে? মানে আমার ওয়াইফ কেমন আছে? সরি মিস্টার, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনারা রোগীকে অনেক দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন। কোনো মতে নিঃশ্বাস চলছে আর কি, গিয়ে দেখা করতে পারেন। সায়ান কেবিনে প্রবেশ করে দেখতে পেল কুয়াশার নিথর দেহটা বেডে পড়ে রয়েছে। কুয়াশাকে এই অবস্থায় দেখে সায়ানের কলিজা মোচড় দিয়ে উঠল। সায়ানকে দেখে কুয়াশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সায়ান দেখো, তোমার ইচ্ছে পূরণ হয়েছে। আমাদের টুইন মেয়ে হয়েছে। তুমি আমার মেয়েদের দেখে রেখো সায়ান। তোমার সাথে আমার আর পথ চলা হলো না সায়ান। আমাদের ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল। না সিনিয়র বেবি, আমাদের ভালোবাসা এখানেই শেষ নয়। তোমার সাথে আরও পথ চলা বাকি আমার। তোমার কিছু হবে না সিনিয়র বেবি, আমি কিছু হতে দিব না তোমার। সায়ান শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরবে? শেষবারের মতো একবার সিনিয়র বেবি বলে ডাক দিবে? তোমার মুখে সিনিয়র বেবির শব্দটা শুনতে যে আমার বড্ড ভালো লাগে। সায়ান কুয়াশাকে জড়িয়ে ধরতেই কুয়াশার 2 চোখের পাতা এক হয়ে গেল। নিঃশ্বাস চলাচল বন্ধ হয়ে গেল। ডক্টর এসে কুয়াশার পালস চেক করে বলছিল, সি ইজ নো মোর। বাবা, বাবা, কী হয়েছে আমার রাজকন্যাদের? তোমার সিনিয়র বেবি মেরেছে আমাদের। সিনিয়র বেবির খুব সাহস বেড়ে গিয়েছে। তোমরা দাদুর কাছে যাও এক্ষুনি। আমি সিনিয়র বেবিকে বকে দিচ্ছি। না, আমাদের সামনে বকা দাও। তোমাদের সামনে বকা দেওয়া যাবে না সোনা। তোমরা দাদুর কাছে যাও, আমি ঠিক সিনিয়র বেবিকে বকে দিব। বাপ বেটিরা মিলে আমার নামে কি অপবাদ দেওয়া হচ্ছে শুনি। সিনিয়র বেবি, তুমি আমার রাজকন্যাদের মেরেছ কেন? তোমার মেয়েরা কি করেছে জানো? বাবা নামাজ পড়তে বসেছে, আর তোমার গুণধর মেয়েরা তার পিঠের ওপর উঠে বসে রয়েছে। একেবারে হয়েছে তোমার মতো। বাবা ভালো হলে তার মেয়েরাও ভালো হতো। আর আমার হয়েছে যত জ্বালা। এদিকে 2টা মেয়েকে সামলাতে হবে, আবার অন্যদিকে তাদের বাবাকেও সামলাতে হবে। এই 5 বছরেও তোমার কোনো পরিবর্তন হলো না সায়ান। সেই আগের মতোই বাচ্চাটাই রয়ে গিয়েছ। অথচ নিজে এখন 2 বাচ্চার বাপ। 2 বাচ্চার বাপ হলেও ভালোবাসা কিন্তু আগের মতো রয়েছে। সারা জীবন এমনই থাকবে। হ্যাঁ, জানা আছে তোমার ভালোবাসার নমুনা। 5 বছর আগে একটা দুঃস্বপ্ন দেখেছিলে, আমি মারা গিয়েছি। 5 বছর আগের একটা দুঃস্বপ্ন, অথচ এখন সেই স্বপ্নের কথা মনে পড়লে আমাকে হারানোর ভয়ে চোখের পানি ফেলে একাকার করে দাও। তুমি কি ভেবেছিলে আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে? জি না মিস্টার, আমাদের ভালোবাসা এখানেই শেষ নয়। সমাপ্ত।